হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, আজকে আবার রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আগের বার আমার মায়াপুরের দুটো ভিডিওতে আমি তোমাদের প্রচুর ডিটেলস শেয়ার করেছি, তবে মায়াপুরের মন্দিরের বাইরে যে যে সমস্ত জায়গাগুলো দেখার মতো আছে বা দর্শন করার মতো আছে সেগুলো নিয়েই আজকে আমার নতুন একটি ভিডিও। এখন পৌঁছে গেছি ডুমুরদহ স্টেশনে, আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো নবদ্বীপ ধাম স্টেশন। আজকে আমরা মায়াপুরের একটি ওয়ান ডে ট্রিপ শেয়ার করছি তোমাদের সঙ্গে। সেই কারণে সকাল সকাল দমদম পৌঁছে 5:48 শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস ট্রেনটি ধরে আমরা রওনা দিলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। ট্রেনের ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এই ট্রেনটির নবদ্বীপ ধাম পৌঁছানোর শিডিউল টাইম হলো সকাল 8:16। ট্র্যাকে কিছু সমস্যা থাকার কারণে আমাদের পৌঁছাতে সামান্য একটু দেরি হয়েছিল। আজকের দিনটি ছিল সানডে, ট্রেনে কিন্তু খুব একটা ভিড় ছিল না। খুব সহজেই তোমরা এই ট্রেনে বসার জায়গা পেয়ে যাবে। এই ট্রেনটি যেহেতু খুব সকাল সকাল আমাদেরকে পৌঁছে দেবে নবদ্বীপ ধাম, সেই কারণে তোমরা যারা চাইছো একদিনে মায়াপুরের মন্দির দর্শন সঙ্গে তার সাইট সিন সমস্তটা কমপ্লিট করে নিতে, তাদের জন্য এটা হলো বেস্ট অপশন। মায়াপুর যাওয়ার দুটো রাস্তা আছে, একটি হলো কৃষ্ণনগর স্টেশন হয়ে যাওয়া আর পরেরটি হলো নবদ্বীপ ধাম স্টেশন হয়ে যাওয়া। আজকের ভিডিওতে নবদ্বীপ ধাম হয়ে তোমরা কিভাবে মায়াপুর পৌঁছাবে সেই ডিটেলস আমি শেয়ার করেছি। এর আগের আমার মায়াপুরের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে তোমরা কৃষ্ণনগর হয়ে মায়াপুর পৌঁছাতে পারবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। গান শুনে তো বুঝতেই পারছো গানটা আমি গাইতে পারি না, তবে জানলার ধারে বসে এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে গানটা মাথায় এসছিল, তাই গেয়েই ফেললাম। পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। অনেকদিন পর এলাম এই স্টেশনে। স্টেশনটি কিন্তু নতুন করে খুব সুন্দর করে বানানো হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। তোমরা যারা দূর থেকে আসছো স্টেশনে এসে কিন্তু এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে, মাত্র 5 টাকা দিয়ে তোমরা বাথরুম ইউজ করতে পারো। ট্রেন কিন্তু খুব বেশি লেট করেনি, ঘড়িতে বাজে 8:47। আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এরপরে আমাদের বেরিয়ে পড়তে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ব্রিজটাও কিন্তু নতুন করে বানানো হয়েছে, আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু এই ব্রিজটা ছিল না। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আমার এই প্ল্যাটফর্মটা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো বাইরে। বাইরে বেরিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা পৌঁছে যাবে নবদ্বীপ ঘাট অবধি। স্টেশন থেকে বাইরে বেরোতেই তোমরা একদম সামনেই দেখতে পারবে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোয় উঠে তোমাদের চলে যেতে হবে নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাট অবধি যাওয়ার জন্য টোটোতে মাথা পিছু ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে। টোটো করে নবদ্বীপ ঘাট অবধি পৌঁছাতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 মিনিট। এই ভিডিওটি ছিল অক্টোবর মাসের। আমরা এখানে এসছিলাম দুর্গাপুজোর ঠিক আগের উইকে, আর সেই কারণেই বোধহয় রাস্তাঘাট এতটা ফাঁকা ছিল। এবার আমরা টিকিট কেটে চলে যাচ্ছি সোজা লঞ্চ ধরার উদ্দেশ্যে। আগেরবার যখন কৃষ্ণনগর থেকে মায়াপুর গেছিলাম তখন আমরা ঠিক এমনই একটা নৌকা করে পার হয়েছিলাম এই নদী। তবে এইবার ইচ্ছা হলো একবার লঞ্চে চড়ে দেখব, সেই কারণেই লঞ্চের টিকিট কেটে এখন আমরা অপেক্ষা করছি লঞ্চ আসার জন্য। এবার বলে রাখি, নৌকার ভাড়া হচ্ছে মাথাপিছু 5 টাকা করে, আর লঞ্চে করে যাওয়ার ভাড়া হচ্ছে মাথাপিছু মাত্র 10 টাকা করে। লঞ্চ এসে গেছে, আর এই লঞ্চে চড়েই কিন্তু আমরা চলে যাব ওই পারে।
কৃষ্ণনগর থেকে ঘাট পার হয়ে মায়াপুর যাওয়ার জন্য সময় লাগে মাত্র 2 মিনিট, মানে নৌকায় উঠতে উঠতেই নৌকা থেকে নামার সময় হয়ে যায়। তবে নবদ্বীপ থেকে মায়াপুর পৌঁছাতে কিন্তু 5 মিনিট মতো সময় লাগে, আর সেই জন্য এই যাত্রাটাও বেশ ভালোভাবে অনুভব করা যায়। এবার চলো তোমাদের দেখাই জলপথে এই যাত্রার সবচেয়ে সুন্দর দৃশ্যটি, ভাগীরথী এবং জলঙ্গি নদীর সঙ্গম। সামনে যে ঘোলাটে জলটা দেখলে সেটি ছিল ভাগীরথী নদী, আর যে নীলছে জলটা দেখছো সেটি হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীর উপর থেকেই আমরা খুব শিগগিরই পৌঁছে যাব মায়াপুরের দিকে। মায়াপুর পৌঁছে প্রথমেই যেতে হবে ব্রেকফাস্ট করতে, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, খিদে কিন্তু বেশ পেয়ে গেছে। আর ব্রেকফাস্ট করার জন্য মায়াপুরে আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো 7 গ্রেনস বেকারি। এই 7 গ্রেনস বেকারিরও কিন্তু একদম ডিটেলড ভিডিও তোমরা পেয়ে যাবে আমার মায়াপুরের প্রিভিয়াস দুটো ভিডিওতে, যার লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। ঘাটে নেমে সামনে রাস্তার দিকে বেরিয়ে প্রথমেই চলে যাব টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ড থেকে পেট্রোল পাম্পের উদ্দেশ্যে যে টোটোগুলো যাচ্ছে সেটা ধরে নিয়েছিলাম। টোটোতে ভাড়া পড়েছিল মাথাপিছু 20 টাকা করে, তবে মন্দির অবধি গেলে কিন্তু ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। পেট্রোল পাম্পটা একটু দূরে, সে কারণে আমাদের ভাড়া পড়েছিল 20 টাকা করে। পেট্রোল পাম্পে নেমে পেট্রোল পাম্পের জাস্ট পাশের গলি থেকে ঢুকেই আমরা পেয়ে যাব 7 গ্রেনস বেকারি, আর সেখানে গিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। সামনে দেখো মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। খুব শিগগিরই আমি আসবো এই মন্দিরেও দর্শন করতে, তাই ভিডিওটাতে কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকো। প্রচন্ড খিদে পেয়ে গেছিল এন্ড ফাইনালি পৌঁছে গেলাম বেকারি। আজকে সকাল সকাল আসার কারণে কিন্তু ব্রেকফাস্টের জন্য প্রচুর অপশন ছিল এবং খুব টেস্টি অপশনস ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। প্রথমেই পৌঁছে গেছি শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরে। আমরা কিন্তু ঘাট থেকে বেরিয়েই যে টোটো স্ট্যান্ড ছিল সেখান থেকেই টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। সেই টোটোতেই আমরা ব্রেকফাস্ট সেরে ঘুরে নিয়েছিলাম সমস্ত সাইট সিনের জায়গাগুলো। টোটোতে কত ভাড়া পড়েছিল আমি খুব শিগগিরই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব। এই মন্দিরটি কিভাবে স্থাপনা করা হয়েছিল তার সম্পূর্ণ গল্প কিন্তু মন্দিরের ভিতরে এলেই তোমরা পড়ে পড়ে দেখে নিতে পারবে। বলা হয় শ্রীক্ষেত্র বা জগন্নাথ পুরীর পবিত্র ধাম এই পবিত্র স্থানে চিরন্তনভাবে প্রকাশিত, এবং জগন্নাথ পুরীতে গিয়ে যে সকল সুবিধা পাওয়া যায় তা শ্রী নবদ্বীপ মণ্ডলের সীমান্ত দ্বীপে জগন্নাথ মন্দির পরিদর্শন করে অর্জন করা যেতে পারে। এই অনেক সুবিধার মধ্যে একটি হলো ভগবান জগন্নাথের বিখ্যাত মহাপ্রসাদ খাওয়ার সুযোগ। মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল যে আমার বলার সত্যি বলতে গেলে তেমন কিছু নেই। তোমরা এবার বাকিটা দেখেই নাও মন্দিরটা ঠিক কতটা সুন্দর। আর মন্দির খোলার এবং বন্ধ হওয়ার সমস্ত টাইমিং ডিটেলে আমি এখানে দিয়েছি, ভিডিওটা স্টপ করে একটা স্ক্রিনশট নিয়ে নিও। কি দারুণ কীর্তন হচ্ছিল দেখেছো? শুনে একদম মন ভরে যাবে তোমাদের। আমার তো মন ভরেই গেছিল। মন্দিরের আশপাশটাও ভীষণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। বেশ কিছু ছোটখাটো মন্দিরও আছে ভিতরে। সামনেই রয়েছে একটা খুব সুন্দর জলাশয়। শুনেছি এই মন্দিরে নাকি রথযাত্রার সময় বেশ বড় করে উৎসব পালন করা হয়।
জগন্নাথের স্নানযাত্রাও পালন করা হয় এই মন্দিরে ভীষণ ধুমধাম করে। তাই বাড়ির কাছাকাছি পুরীর মন্দিরের আদলে তৈরি আরও একটি মন্দির যদি দেখতে ইচ্ছা হয়, তবে এই মন্দিরে কিন্তু তোমাদের আসতেই হবে। আর এলে এইটুকু গ্যারেন্টি বলতে পারি, তোমাদের মন কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। মন্দিরের চারপাশটা তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যেতে যেতে একটি বেশ সুন্দর জিনিস চোখে পড়ে গেল। এই জায়গাটি তৈরি করা হয়েছে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য। যে গোল গোল স্টেপগুলো ভিতরে রয়েছে, এগুলি কিন্তু টোটাল রয়েছে 108 খানা। প্রত্যেকটা স্টেপ ক্রস করে করে যদি কেউ মন্ত্র জপ করতে থাকে, খুব সহজেই এবং তাড়াতাড়ি তারা 108 বার মহামন্ত্র জপ করে ফেলতে পারবে। দেখে আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখিয়ে নিলাম। মন্দিরের ভেতর ঢুকে যে কাউন্টারটি রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে পুজোর সামগ্রী, প্রদীপ, মিষ্টি এই সমস্ত জিনিস কিনে পুজোও দিতে পারো। Krishna Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama তো কেমন লাগছে আমাদের মায়াপুরের এই ওয়ানডে ট্রিপ? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি মায়াপুরের শ্রী চৈতন্য মঠে। এই মঠটি কিন্তু ইসকন দ্বারাই তৈরি করা হয়েছে। মঠের এখন আমরা আছি একদম পেছনের গেটে। পেছনের গেট থেকেই আমরা এন্ট্রি করছি। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মঠটি। মঠের ভেতরে এখন আমরা চলে এসেছি গোশালার সামনে। এখানে রয়েছে প্রচুর গরু, আর গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো বোধহয় ইন্ডিয়ান ব্রিডের গরু নয়, যত সম্ভব অস্ট্রেলিয়ান ব্রিড হতে পারে। সঙ্গে আরও একটা জিনিস বোঝা যাচ্ছে, খুব সুন্দর যত্নে রাখা হয় এই গরুগুলিকে। এই শ্রী চৈতন্য মঠটি মায়াপুরের একটি আনন্দের স্থান। শ্রীলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এখানে 1909 সালের ফেব্রুয়ারিতে একটি ভজন কুটির নির্মাণ করেছিলেন। তিনি এটিকে রাধাকুণ্ড বলে মনে করেছিলেন এবং এখানে 100 কোটি পবিত্র নাম উচ্চারণ করেছিলেন। এই স্থানটি ব্রজপত্তর নামেও পরিচিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মামা শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়ি। এটি শ্রীধাম মায়াপুর অন্তর্দ্বীপে অবস্থিত। শ্রীমন মহাপ্রভু এখানে মায়াপুর ধামে ব্রজ বিনোদনের ব্যবস্থা করেছিলেন। শ্রী চৈতন্য মঠ মূল মঠ নামেও পরিচিত, কারণ পূর্বে শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সমস্ত শিষ্য এই মন্দিরে অবস্থান করেছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর প্রচার মিশনকে প্রসারিত করার জন্য এখানে আরও অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। পরে যখন শ্রীল প্রভুপাদ ঐশ্বরিক আবাসে প্রবাস করেন, তখন তার সমাধি এখানেই করা হয়েছিল। 1918 সালের 27শে মার্চ ফাল্গুনী পূর্ণিমায় তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং এখানে শ্রীচৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন। তিনি এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর দেবতা স্থাপন করেন। শ্রীল প্রভুপাদ এই স্থানটি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বকে শ্রীচৈতন্যের বার্তা প্রচার করার জন্য এবং বিশ্বকে শ্রীচৈতন্যের বাণী দিয়ে আপ্লুত করতে। মায়াপুরে এসে তোমরা এই স্থানটি অবশ্যই দর্শন করো। এটুকু বলতে পারি, তোমাদের মন প্রাণ একদম ভরে যাবে।
বৃন্দাবনের গোবর্ধন পর্বতের কথা তো আমরা অনেকেই শুনেছি। আজকে চলো তোমাদের দেখিয়ে নিই মায়াপুরের মধ্যে অবস্থিত গোবর্ধন পর্বত। চলে এসছি শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মঠের ভেতরে অবস্থিত গোবর্ধন পর্বতের পরিক্রমা করতে। এটা হচ্ছে ওই গোবর্ধন পর্বত যেটা ছিল সেটাই আর কি ওরা এখানে বানিয়েছে। তো এখানেই একজন প্রভুর কাছে জানতে পারলাম এই গোবর্ধন পর্বতের শিলাগুলি নাকি বৃন্দাবনের গোবর্ধন পর্বত থেকেই নিয়ে এসে বানানো হয়েছে। তাহলে বুঝতেই পারছো ভক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, আর ভক্তি দিয়েই বোধহয় সমস্ত ইম্পসিবলকে পসিবলও করা যায়। এই স্থানটির সামনেই কিন্তু ফুলের মালা, তুলসী পাতার মালা এই সমস্ত বিক্রি করা হচ্ছিল। তো তোমরা চাইলে সেখান থেকে কিনে নিয়ে পরিক্রমার সঙ্গে সঙ্গে একটু পুজো করে নিতে পারো। এখন যে স্থানটিতে এসছি এটি হলো শ্রী শ্রী রাধাকুণ্ড। আমরা বৃন্দাবনেও রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের ব্যাপারে জেনেছি, এখানেও সেরকম ভাবেই একটি শ্যামকুণ্ড এবং একটি রাধাকুণ্ড বানানো হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাধাকুণ্ডের সামনে। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দুটোতেই রয়েছে প্রচুর প্রচুর মাছ। জানি না এখানে মাছ আদৌ চাষ করা হয় কিনা, সেই ব্যাপারে কোনো রকম তথ্য আমি পাইনি, তবে দেখে অবাক হয়ে যাবে। দেখো কিভাবে কিলবিল করছে সমস্ত মাছগুলো। সামনেই ছিল কেলি কদম্ব গাছ। কদম গাছ যা ছিল শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। বৃন্দাবনে এই গাছ কিন্তু প্রচুর পাওয়া যায়। বলা হয় এই কদম গাছের তলায় শ্রীকৃষ্ণ রাসলীলা করতেন এবং এই কদম গাছের সঙ্গে তিনি শ্রী শ্রী রাধারানীর অনেক মিল খুঁজে পেতেন। যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর তার সৌন্দর্য। মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছিল। অল্প কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাকি মন্দিরটা ঘুরে দেখার জন্য। ইসকনের তৈরি এই মন্দিরটিতেও রয়েছে একটা গিফট শপ। তোমরা যখন আসবে মন চাইলে অবশ্যই গিফট শপটা ভিজিট করে বাড়ির জন্য শপিং করতে পারো। আমি আগে অনেকবার এসেছি তাই আজকে স্কিপ করলাম। এবার চলে এসেছি শ্রী শ্রী শ্যামকুণ্ডের সামনে। এখানেও রাধাকুণ্ডের মতো রয়েছে আরেকটি শ্যামকুণ্ড এবং সেইখানেও কিন্তু রয়েছে প্রচুর প্রচুর মাছ। চলো মাছগুলো দেখাই। রাধাকুণ্ডে তো ছোট মাছ দেখালাম, ওই দেখো দূরে যে কালো কালো বড় মাছের ছায়াগুলো দেখতে পাচ্ছ। ছবিতে কতটা কেমন লাগছে জানি না, তবে সামনে দেখলে বুঝতে পারতে এগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের মাছ। আর তার সঙ্গে ছোট ছোট মাছ তো একদম কিলবিল করছে পুরো শ্যামকুণ্ড জুড়ে। এখানে আবার মাছের খাবারের জন্য বিস্কিট বিক্রি হচ্ছিল। তোমরা চাইলে সেই বিস্কিট কিনে কিন্তু মাছকে খাওয়াতেও পারো। বেশ মজা লাগলো এই সমস্ত কিছু করতে। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা আবারও বড় মাছ দেখতে পেয়েছি। দেখো কি বিশাল মাছটা। তো শ্রী চৈতন্য মঠ দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ঢুকেছিলাম মঠের পেছন থেকে আর বেরোবো সামনের গেট থেকে। এই মঠের ভিতর সমস্ত দর্শনের জায়গার ডিটেলস কিন্তু মঠে প্রবেশ করলেই তোমরা পেয়ে যাবে এই ম্যাপগুলোর মাধ্যমে। এবার আমরা এই মঠ থেকে বেরোলাম আর এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী মন্দির দর্শনে। চলে এলাম শ্রী শ্রীবাস অঙ্গনে। বলা হয় শ্রীবাস পণ্ডিত আর কেউ নন, নারদ মুনির অবতার, যিনি তার প্রিয় ভগবানকে নবদ্বীপের হৃদয় গলে যাওয়া বিনোদনে সহায়তা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এখানে ভগবান চৈতন্য তার গোপন সহযোগীদের সাথে 500 বছর আগে হরিনাম সংকীর্তন আন্দোলনের উদ্বোধন করেছিলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে প্রকাশ করেছেন যে ভগবান গৌরহরি অনন্তকাল বাস করেন এবং 4টি পবিত্র স্থানে তার মধুর আনন্দময় বিনোদন করেন এবং শ্রীবাস অঙ্গন তাদের মধ্যে একটি। ভেতরে একটি রাধাকৃষ্ণের মূর্তি আছে, তবে ফটো তোলা বারণ ছিল, সেই কারণে শেয়ার করতে পারলাম না। এসে আপনাদেরকেই দেখে নিতে হবে। এখন আমরা চলে এসেছি পরবর্তী জায়গায়। এখন আছি আমরা মায়াপুরের ভেতরে আর এটি হলো নিমাইয়ের জন্মস্থান।
তখন চলছিল দুপুরের আরতি। এই মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, সেই কারণে আমি ফটো তুলতে পারিনি। তবে একটি ফটো আমি তোমাদের জন্য শেয়ার করেছি, এসে তোমরা নিজের চোখে যখন দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। যদিও অনেক কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারটা নিয়ে, নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপে না মায়াপুরে, তবে মায়াপুরে এলে এই জায়গাটিকেই ওনারা নিমাইয়ের জন্মস্থান বলে বলেন। এবং এই কন্ট্রোভার্সি নিয়ে আমার যেহেতু কিছু জানা নেই, তাই খুব বেশি কিছু বলবো না। এখন চলে এসেছি শ্রী শ্রী গৌর সুন্দর রাধা মোহন জিউ টেম্পলে। আমাদের আজকের প্যাকেজের লাস্ট স্পট ছিল এই মন্দিরটি। এখানে ঘুরে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের প্যাকেজের বাকি সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলসগুলো। মন্দিরের ভেতরে ভগবানের ফটো তোলা কিন্তু অ্যালাউড নয় বহু জায়গাতেই, তো যেখানে যেখানে অ্যালাউ করেনি আমিও তাদের ডিসিশনটাকে রেসপেক্ট করেছি এবং ফটোটা আমি শেয়ার করিনি। তোমরা যখন আসবে নিজের চোখেই ঘুরে দেখবে, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর কিছু কিছু জিনিস না দেখা থাকলেই বোধহয় ঘুরতে আসার ইচ্ছেটা আরো বেশি বেড়ে যায়। নৌকার ঘাটে নেমে আমরা যে টোটো বুক করেছিলাম তখনই আমরা আমাদের প্যাকেজটা ফিক্স করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে 5টা স্পট ঘুরে দেখানো এবং মন্দিরে মানে মায়াপুরের মেন মন্দিরে ব্যাক করে দেওয়ার জন্য টোটাল আমাদের প্যাকেজের দাম পড়েছিল 280 টাকা। তোমরা চাইলে অল্প কিছু বার্গেনিং কিন্তু করতেও পারো। আমাদের কাছে 300 টাকা চেয়েছিল, আমরা 20 রুপিস বার্গেন করে কমিয়েছি। তবে এখন কিন্তু মায়াপুরে অফ সিজন, কারণ ট্যুরিস্টের সংখ্যা খুবই কম। তবে যখন তোমরা পিক সিজনে আসবে এটা হয়তো 350 মতো পড়তে পারে। এই প্যাকেজটিতে ছিল টোটাল 6টি জায়গা, যার মধ্যে 5টি তোমাদের দেখিয়েছি। আরেকটি হলো চাঁদ কাজীর সমাধিস্থল, যেটা আমরা নিজেরাই দেখতে যাইনি। ওয়ান ডে ট্যুরের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভালো হয় যদি তোমরা সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে পারো, কারণ এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা টাইম তোমাদের লাগবেই। মন্দিরগুলি বেশ বড় বড়। আরও একটা জিনিস হলো দুপুর 12টার পর থেকে ম্যাক্সিমাম মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, তাই 12টার মধ্যেই এই প্যাকেজ ট্যুরটা তোমাদের সেরে ফেলতে হবে। সকাল সকাল পৌঁছে মায়াপুর এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে পুরো প্যাকেজ ট্যুরটা সেরে তোমরা খুব সহজেই কিন্তু 4টের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পারবে। আমরা এখানে ওয়েট করছিলাম কারণ আমরা সমাধি মন্দিরে যেতাম, যেটি 4টে অবধি বন্ধ থাকে, 4টের পর খুলবে, সেই কারণেই অপেক্ষা করেছি। তোমরা কিন্তু এই অপেক্ষাটা না করে সোজা বাড়ির পথে রওনাও দিতে পারো। নবদ্বীপ স্টেশন থেকে বিকেল 4:41 কাটোয়া শিয়ালদা গ্যালোপিন একটি ট্রেন আছে। এই ট্রেনটি করে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে শিয়ালদা স্টেশন। এছাড়া যদি কোনোভাবে এই ট্রেনটা তোমরা মিস করো তাহলে তো সেই সহজ উপায় আছেই, আবার পৌঁছে যেতে হবে ঘাটে, চলে যেতে হবে কৃষ্ণনগর ঘাটে, সেখান থেকে যাবে কৃষ্ণনগর স্টেশন, আর কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু মেন লাইনের প্রচুর ট্রেন তোমরা পেয়ে যাবে। আজকের ওয়েদারটা কিন্তু ছিল অসাধারণ। আমি বহুবার মায়াপুর এসেছি এবং প্রত্যেকবারই আমার মনে হয় সারাটা বছর এখানে এত এত দর্শনার্থীর ভিড় থাকে, তবে এই প্রথম কিন্তু আমি খুব শান্তিতে মায়াপুর ঘুরেছি। তাই তোমাদেরও বলবো শান্তভাবে মায়াপুর ঘোরার জন্য পুজোর আগে আগে এরম একটা টাইমে কিন্তু তোমরা অবশ্যই প্ল্যান করতে পারো। ফাঁকার মধ্যে খুব সুন্দরভাবে তোমরা ঘুরে নিতে পারবে, আর ওয়েদারটাও কিন্তু এই সময় বেশ ভালো থাকে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করলাম আজকে, টাটা।